কলকাতা হাইকোর্টের রায়ে শামশেরগঞ্জে শুরু হয়েছে পাথর দিয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ। ভাঙ্গন এলাকায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে বললেন আইনের ছাত্র ও এসডিপিআই এর সুতি সাধারণ সম্পাদক মাসুদ শেখ। বৃহস্পতিবার বিকেল নাগাদ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ভাঙ্গন এলাকা পরিদর্শন করার পাশাপাশি ভাঙ্গন এলাকায় দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামশেরগঞ্জের গঙ্গা ভাঙ্গন প্রতিরোধে পাথর দিয়ে কাজ শুরু হয়েছে। কিভাবে হলো, কে করলো, কার রায়ে হচ্ছে, একরাশ খবর করে দিয়ে আইনের ছাত্র নবনিযুক্ত সুতি সাধারণ সম্পাদক মাসুদ প্রমাণ সহ হাতে কাগজ নিয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, কয়েক বছর ধরে শামশেরগঞ্জে গঙ্গা ভাঙ্গন অব্যাহত। শুধুই বালির বস্তা, বছরের পর বছর ভিটে মাটি হারিয়ে সর্বহারা হয়েছে বহু পরিবার। তা দেখে ভাঙ্গন এলাকার মানুষের পাশে দাঁড়াতে শামশেরগঞ্জের গঙ্গা ভাঙ্গন পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করে বেশ কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলাম। আমাকে আইনিভাবে সাহায্য করেছিলেন আমার সিনিয়র অভিজিৎ দা ও আইনজীবী চন্দ্রানী ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি মাসুদের পক্ষে সাড়া দিয়ে রাজ্য সরকারকে কিভাবে স্থায়ী সমাধান করা যায় গঙ্গা ভাঙ্গনে সে ব্যাপারে সাজেশন দিতে বলেন। কলকাতা কোর্টের কথা মতো 7টি উপায়ে রাজ্য সরকারকে লেটার আকারে দিয়েছিলেন মাসুদ শেখ। পাশাপাশি কলকাতা হাইকোর্ট অর্ডারের 21 দিনের মধ্যেই ওয়ার্ক অর্ডার ইস্যু করার কথা বলে দিয়েছিলেন। সেই মতো অর্ক অর্ডার ইস্যু না হয় আবারও নবান্ন সহ রাজ্যের বিভিন্ন দপ্তরে নোটিশ করেন মাসুদ শেখ। তারপরেই নড়েচড়ে বসে সেচ দপ্তর ও প্রশাসন। ইতিমধ্যে শামশেরগঞ্জের একাধিক জায়গায় বোল্ডার দিয়ে শুরু হয়েছে গঙ্গা বাঁধনের কাজ। এদিন পরিদর্শনে মাসুদের পাশাপাশি উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের এসডিপিআই নেতা আলাউদ্দিন, নুরুল হক, সুতি ব্লকের সভাপতি এমদাদুল সহ একাধিক নেতা নেতৃত্ব। সাংবাদিক সম্মেলন করে ভাঙ্গন এলাকায় দাঁড়িয়ে আরো কি বললেন শুনুন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। প্রথম আমি সর্বপ্রথম আমি গঙ্গা ভাঙনে পা দিয়েছিলাম এই ডিসকোমোড়ে। তারপরে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আমি পিটিশন বানিয়ে যে আমাকে সাহায্য করে আমার পুরো টিম, অভিজিৎ দাস আর চন্দ্রানী ভট্টাচার্য, এদের হেল্প নিয়ে আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা ফাইল করি। শুনানির দিন সমস্ত তথ্য প্রমাণ দিয়ে আমরা জজ সাহেবকে বোঝাতে সাফল্য হই যে যেভাবে কাজ চলছে, এবং জজ সাহেব নিজে বলে যে রাজ্য সরকার যেই ওয়ার্ক অর্ডার গুলো বের করেছে এগুলো কিন্তু স্থায়ী সমাধান না। তার জন্য অ্যাপ্লিকেশনের মতে আর জজ সাহেব নিজেও চাইছিলেন যেটা একটা স্থায়ী সমাধান হোক। তার ফলে একটা অর্ডার হয়, এটা কলকাতা হাইকোর্টের অর্ডার, যে অর্ডারটা হয়েছে 16/10/2023-এ। হ্যাঁ, কেস নাম্বারটা একটু বলে দিই। কেস নাম্বারটা হচ্ছে WPA-P 549/2023, অভিজিৎ দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অভিজিৎ দাস অ্যান্ড আদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, যার মধ্যে পিটিশনার নাম্বার 2 আমি। এখানে পরিষ্কারভাবে জজ সাহেব বলেন যে যেইভাবে রাজ্য সরকার ওয়ার্ক অর্ডার বের করেছে এটা চিরস্থায়ী না। তার জন্য চিরস্থায়ীর জন্য যারা কেস করেছে, সহজ সরল ভাষায় বলছি, যারা কেস করেছে তারা রাজ্য সরকারকে প্রস্তাব দিবে যে কি করে সেটা সমাধান করা যায়, উইথ অ্যানেক্স দা অর্ডারটা অ্যানেক্স করে পাঠাতে বলেছে যেদিন। তারপর থেকে আমরা খেটে একটু ভাবেন, এটা একটা রিপ্রেজেন্টেটিভ দিয়েছিলাম রাজ্য সরকারকে যে কি করে কাজ করবে। এখানে সমস্ত পদ্ধতিগুলো বলা আছে। 7খানা পদ্ধতি বলেছিলাম, 7খানা পদ্ধতি বলার পর আমি যখন জানি, তারপর ফার্স্টে দিয়েছিলাম বোল্ডার পিচিং, যেটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। বোল্ডার পিচিং এর কাজ ফটো দিয়েছিলাম, আর দিয়েছিলাম কি সায়েন্টিফিক ভাবে কি করে এটা করা যায়, পুরো ওর যেটা সায়েন্টিফিক ফর্মুলা, পাথর কিভাবে রাখবে, যে নেটটা দিবে, লোহার কাঁচাটা দেবে, সেটা কত ইঞ্চি হবে না হবে সবকিছু এখানে বলা আছে। কিন্তু কোর্ট অর্ডার অনুযায়ী এটা যে আমি পাঠিয়েছি তারপর থেকে 21 দিনের মধ্যে কাজ শুরু করার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার কাজ শুরু করেনি। তার ফলে এই অর্ডারটা পাঠাই 14/12/2023-এ, নোটিশ পাঠাই যে আপনারা যদি কাজ শুরু না করেন আদালত অবমাননার জন্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আরেকবার যাচ্ছে।
তার কিছুদিন পরেই মাননীয় সাবিনা ইয়াসমিন এসে শিলান্যাস করে যান, উদ্বোধন করে যান যে আমরা কাজ শুরু করছি। যেই কাজটা শুরু হচ্ছে, মাননীয় মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি 100 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, তার জন্য কাজটা শুরু হচ্ছে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। সে 100 কোটি টাকার জন্য কাজ হচ্ছে না, কাজ হচ্ছে সাংবিধানিক কোর্টের অর্ডার অনুযায়ী। আমরা যেভাবে অ্যাপ্লিকেশন করেছিলাম, যেটা প্রেয়ার করেছিলাম, প্রার্থনা করেছিলাম আমরা কোর্টের কাছে, তার অনুযায়ী কাজ হচ্ছে। যদি কেউ বলে থাকে মমতা ব্যানার্জির জন্য কাজ হচ্ছে, সে ফান্ড অ্যালট করেছে তার জন্য কাজ হচ্ছে, আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, যেখানে ইচ্ছে দুটো চেয়ার একটা টেবিল নিয়ে আমার সাথে তর্ক বিতর্কতে বসেন। আমি যদি ওখানে ওকে কাপড় ন্যাংটা করে না পাঠাতে পারি, আমার নাম মাসুদ শেখ নয়। তথ্য প্রমাণ দিয়ে ওকে যদি আমি হার না মানাতে পারি। আর কি হচ্ছে তারপরে, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি ডিসকোমো, এখানে কিন্তু কোনো পাথর পড়েনি, এখানে কিন্তু কোনো কাজ শুরু হয়নি। কাজ শুরু হয়েছে মূলত ধানগড়া, চাচণ্ড, ধুলিয়ান, ধুসরিপাড়া, এই সব জায়গায়। আমার কাছে ওয়ার্ক অর্ডার আছে 3খানা, কোথায় কেমন করে কাজ করতে হবে না করতে হবে করেছে। কিন্তু যখন আমি আমার লিগ্যাল টিমের সাথে কথা বলি, ওরা আমাকে সাজেস্ট করে যে 2 থেকে 3 মাস দাঁড়াও, কারণ ওরা 540 মিটার কাজের জন্য 574 দিন টাইম লেগেছে, 1.5 বছরেরও বেশি। 514 মিটার, আই থিঙ্ক, হ্যাঁ 514 মিটার কতটা হবে, 514 মিটারের জন্য 1.5 বছরের উপর টাইম লাগে। আর যেখানে আইআইটি খড়গপুরের রিপোর্ট অনুযায়ী বলায় যে এই বোল্ডার পিচিং করতে যদি সায়েন্টিফিক পদ্ধতিতে করে, যেভাবে আইআইটি খড়গপুরের রিপোর্ট, এতটা টাইম লাগার কথা না। কোর্টের কাছে বলেছিলাম, যেহেতু আমি যেদিন প্রথম এখানে আসি, যে লম্বাটা যেটা হচ্ছে গঙ্গা ভাঙন মোটামুটি রাউন্ড ফিগারে 2.5 কিলোমিটার, কোর্ট সেটাই বলে 2.5 কিলোমিটার করতে হবে। এবার 2.5 কিলোমিটারের জন্য আইআইটি খড়গপুর বলে 100 কোটি টাকা কোনোদিন লাগে না বোল্ডার পিচিং করতে। তাহলে 100 কোটি টাকা যখন লাগে না, আর আমার কাছে ওয়ার্ক অর্ডারের টেন্ডার আছে, কোনো ওয়ার্ক অর্ডার 574 মিটার ওয়ার্ক অর্ডারের জন্য, আমি দেখা দিচ্ছি ওয়ার্ক অর্ডার লাস্ট ওয়ার্ক অর্ডার বের করেছে 8/1/2024। হ্যাঁ, এটা হবে আপনার 2890 মিটার। এর জন্য বরাদ্দ করা হয়েছে 34,07,56,969 টাকা। একটা অর্ডার গেল। সেকেন্ড আর একটা অর্ডার বেরিয়েছে 26/12/2023 সালে। এটা আপনার কাজ করেছে ওরা ওয়ার্ড নাম্বার 17 আর ওয়ার্ড নাম্বার, এটা কাজ করা হয়েছে 31,59,941 টাকা। গভর্নমেন্ট রেকর্ড, রাজ্য সরকার এটা পাঠিয়েছে। কিন্তু সেচ মন্ত্রী এসে বলে গেছে 10 কোটি টাকা বরাদ্দ হয়েছে। উনি বলে গেলেন 10 কোটি, আর এখানে ওয়ার্ক অর্ডার ইস্যু করছে 15 কোটি। তাহলে এখান থেকে বুঝতে হবে উনি মেরেছে কত টাকা। আর একটা ওয়ার্ক অর্ডার রিলিজ হয়েছে, এটা হচ্ছে 8/1/2024। এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 17। এটার জন্য বরাদ্দ করা হয়েছে 7,31,23,590 টাকা। গভর্নমেন্ট রেকর্ড। এত কোটি কোটি টাকা টোটাল যদি রাউন্ড ফিগারে ধরা যায়, আমি ক্যালকুলেশন করিনি, কিন্তু আমার মতে যদি ক্যালকুলেশনে ঠিকঠাক করা যায়, আর আইআইটি খড়গপুরের রিপোর্টটা আমার চেম্বারে আছে, পেমেন্টটা এখন আমার কাছে নেই, তো এত টাকা লাগার কথা না বোল্ডার পিচিং এ, যে পদ্ধতি আমি বলেছি। আর আইআইটি খড়গপুরের পদ্ধতি আমি পাঠিয়েছিলাম তাদেরকে, আর তাদের রিপোর্ট অনুযায়ী সেইভাবে যদি কাজ করা যায়, তাহলে 100 বছর নিশ্চিন্তে কোনো গঙ্গা ভাঙন হবে না। এটা হচ্ছে মূল কথা। কিন্তু যারা বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তহবিল থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী এইসব কাজগুলো করাচ্ছে, যদি তার তহবিল থেকে হয়, আমি যতটা জানি হয় 2021 সালের শেষের দিকে বা 2022 সালের মধ্যবর্তী কোনো সময়ে তিনি এসে এই 100 কোটি টাকা বরাদ্দ করে দেওয়ার কথা বলেছিলেন। তাহলে কাজ 2024-এ কেন হচ্ছে, 2023-এর শেষের দিকে কেন কাজ শুরু হচ্ছে? তিনি যদি বরাদ্দ করেই গেলেন, তাহলে শেষের দিকে কেন কাজ শুরু হচ্ছে?
তিনি যদি বরাদ্দ করেই গেলেন, তাহলে হাইকোর্টে অর্ডার দেওয়ার পর কেন সেই কাজ করতে তারা বাধ্য হলো? নোটিশের পর নোটিশ করার পর কেন বাধ্য হলো? তিনি যদি তার নিজের স্বইচ্ছায় করতেন, তাহলে এত 1.5 থেকে 2 বছর উনি কোথায় ছিলেন? উনি কি ঘুমাচ্ছিলেন? আর একটা কথা হচ্ছে কি, যে আমি যদি 1 সেকেন্ডের জন্য মানি যে হ্যাঁ তিনি করছেন, হ্যাঁ এখানে তিনি কোর্টের ফলো করছেন না, মালদা তো গঙ্গা ভাঙন হচ্ছে, সেখানে তারা কি নিয়েছে, কি স্টেপ নিয়েছে, এসডিপিআই জানতে চাইছে তারা কি নিয়েছে। কারণ আমি যতটা জানি সেখানেও হচ্ছে না, সেখানে কোনো প্রতিরোধ করার জন্য কিছু হয়নি। আর আমাদের এই ডিস্কো মোড়টায় যে পাথর পড়েনি, তার মূলত একটাই কারণ, এখানকার অধিকাংশ, হ্যাঁ প্রতাপগঞ্জ, এই জায়গাগুলো মূলত অধিকাংশ মানুষ এই টিএমসি বিরোধী, টিএমসি তারা বিরোধী অধিকাংশ মানুষ, হয়তো তার জন্যই তারা এই জায়গাটা করছে না। কারণ কোর্ট অর্ডারে আমি বলেছিলাম যে 2.5 কিলোমিটার পুরোটা করতে হবে, কিন্তু যাই হোক সেই অর্ডারটার এখানে উল্লেখ করা হয়নি যে 2.5 কিলোমিটার পুরোটা, কিন্তু বলে আমি যেভাবে প্রস্তাব দিব তো সেইভাবে। তো ইনডাইরেক্টলি দেখা গেলে যে 2.5 কিলোমিটার যেটা আমি করতে বলেছি, তাহলে 2.5 কিলোমিটারই করা দরকার, কিন্তু তারা যেহেতু করছে না, আজকে তথ্য প্রমাণ নিয়ে যাব, হ্যাঁ তারপরে যে আমাদের লিগ্যাল প্রসেস আবার আছে, আদালত অবমাননায় যেতে হবে না, আরো পদ্ধতি আছে, সেই পদ্ধতি গিয়ে আরেকবার আমি জজ সাহেবকে শোনাবো, হ্যাঁ তাকে বোঝাবো যে এরকম হচ্ছে। হ্যাঁ তো এবার কোর্ট যা করবে আমরা সিদ্ধান্ত মেনে নেব। আর আমি এখানকার বাসিন্দাদের আশ্বাস দিতে চাই যে এই জায়গায়ও খুব তাড়াতাড়ি বোল্ডার পিচিং এর ব্যবস্থা হবে। আপনারা কোর্টের উপর ভরসা রাখুন, আইনের উপর ভরসা রাখুন। আপনি এই জনসাধারণের জন্য জনস্বার্থ মামলা করবেন, তারপর থেকে কি কি মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে? যখন আমি জনস্বার্থ মামলা করি, যখন আমি কোর্টে ফাইলই করে দিয়েছিলাম, কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন অর্ডারটা বেরোলো, অর্ডার বেরো যাওয়ার পর যেভাবে আমাদেরকে কাজ করতে বলা হয় সেরকম করি, হ্যাঁ সেভাবে ওরা রিসিভও করে। তারপরে যখন আমি আরেকটা নোটিশ করলাম যে আপনারা কোর্ট অর্ডারটা মানলেন না, তার জন্য আদালত অবমাননায় যাচ্ছি, তার নোটিশটা দেখালাম আমরা একটু আগেই, তখন তার কয়েকদিন পরেই আমার বাড়িতে একটা খোলা চিঠি পড়ে যায় যে তুই যদি এই গঙ্গা ভাঙন নিয়ে বেশি বাড়াবাড়ি করিস, তাহলে তোকে তোর পরিবারকে মেরে দেবো। তার পরিপ্রেক্ষিতে আমি আমার পার্টির লোকের সাথে কথা বলি, যে আমরা সুতি থানায় গিয়ে একটা জিডি করি। সেখানে আইসি আমাদের অনেক সাপোর্ট করেছেন, উনি সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠান, উনি তদন্ত করে দেখেন, তারপর ম্যাটারটা ঠান্ডা হয়ে যায়। তারপর সবকিছু ঠিকঠাক চলছিল। যে কয়টা থ্রেট ফোনে পেয়েছি, মেসেজ এসছে, সেগুলো সাইবার যে পুলিশ স্টেশন আছে সেগুলোতে করা আছে। কিন্তু আমি রিসেন্টলি বাড়ি এসেছি, আমার যেহেতু আমার মা দিদি শরীরটা খুব খারাপ, তাদের কিডনির মুখে যে পাথর, সেই পাথরটা হয়েছে, তার জন্য ডাক্তার দেখানোর জন্য আমি এসেছিলাম। কিন্তু হঠাৎ করে যখন আমি গত পরশুদিন শঙ্করপুর থেকে আমাদের একটা পার্টি মিটিং সেটা আসছিলাম, তখন বিকলনগর হসপিটালের কাছে আমার বাইককে ওভারটেক করে 3জন বাইক আরোহী দাঁড় করায়। তারা মুখে মাস্ক পরেছিল, মুখ চিনতে পারিনি। আমি কিছু বলার টাইম পাইনি, তার আগে আমার কলার ধরে ধরে নিয়ে যাই। সেখানে নিয়ে যেতে আমার পায়ে জুতো পরে আছি, তাই একটু কেটে আছে, একটা পাথরে লেগে কেটেছে। তারপর ওরা আমাকে মারতে শুরু করে, এবং মারতে মারতে বলে যে বেশি আইন বুঝেছিস, আর অকথ্য ভাষায় গালাগালি করে, বলে আইন বেশি বুঝেছিস, হ্যাঁ তুই গঙ্গা ভাঙন কেস কেন করলি, তোর জন্য আমাদের অনেক লস হলো। আমি একটা কথা বলেছিলাম যে আমি তো সাধারণ মানুষের জন্য করেছি। তখন পাশে একটা বাঁশ পড়েছিল, সেখানে আমাকে মাথায় আঘাত করা হয় পিছন দিকে। ডাক্তারের রিপোর্ট আছে আমার কাছে, একটু মহিষাদল গভর্নমেন্ট হসপিটালের রিপোর্ট, এটা আমার মেডিকেল রিপোর্ট। কোনটা পেয়েছেন সেটা লিখেছেন এখানে। আমার যখন মাথায় আঘাত করা হয়, আমার ব্লাডিং হয়, বমি হয়, বমির সাথে রক্ত পড়ে, তারপর এমনি ব্লাড হয়, ব্লাড বের হয় নাক দিয়ে, আর এই কান দিয়ে আমার ব্লাড পড়েছে। ডাক্তারবাবুরা দেখেছেন, সেটা লিখেছেন রিপোর্টে। এবং এই পায়ে চোট লেগেছিল, এবং তিনি আমাকে জঙ্গিপুর রেফার করেছেন, রিপোর্টে লেখা আছে রেফার টু জঙ্গিপুর হসপিটাল। আর একটা মাথা সিটি স্ক্যান করতে দিয়েছেন, কিন্তু ডাক্তারবাবু বললো যে এখনই সিটি স্ক্যানটা করার দরকার নেই, যদি 72 ঘন্টার মধ্যে প্রবলেম হয় খুব, তাহলে সিটি স্ক্যানটা করতে একদম করতে হবেই, কারণ মাথায় রক্ত জমে যাওয়ার একটা সম্ভাবনা আছে।
কিন্তু সেরকম কোনো হয়নি। ব্যথা করছিল, তার জন্য মেডিসিন দিয়েছিল, সেই মেডিসিনগুলো খেয়ে এখন অনেকটাই ভালো আছি, অনেক ভালো আছি। এখন পর্যন্ত কোনো অভিযোগকারী মানে দুষ্কৃতী ধরা পড়েছে? আমি যেহেতু চিনতে পারিনি তাদেরকে, কিন্তু যেটা লিগ্যাল প্রসেস, এফআইআর করে এসেছি, এফআইআর এর কপিটা আছে। এফআইআর এর কপি, এফআইআর করে এসেছি। কিন্তু আমি যেভাবে বলেছিলাম, আমি যেভাবে জানিয়েছিলাম, সেই অনুযায়ী পুলিশ যদি ভালো করে তদন্ত করতো, তাহলে এখানে আইপিসি 307 ধারাটা দেওয়াটা তাদের খুব দরকার ছিল। এখানে দিয়েছে সেকশন 341, এখানে 1 মাসের জেলে আর 500 টাকার ব্যবধান আছে। এখানে দিয়েছে 325 আইপিসি, এই সেকশনে বলে যে 7 বছরের জেল, কিন্তু খুব গুরুতর আহত না হলে বেল পেয়ে যায়। 326 যেটাতে 10 বছর জেল প্লাস ফাইন, আর খুব মারাত্মক আঘাত হলে সেই ব্যক্তির ফাঁসি পর্যন্ত হতে পারে। আর এই সেকশনে যারা গ্রেপ্তার হয় তাদেরকে বেল পাওয়া যায় না। তো এটা হয়েছে, এখানে লেখা আছে 3 আননোন পার্সন লেখা আছে। আমি যেহেতু তাদেরকে চিনতে পারিনি, পুলিশ যথাযথ তাদের কাজ করবে, ব্যবস্থা নেবে। আইনের দ্বারস্থ হয়েছি, আইনের উপর ভরসা আছে, যেহেতু আমি একজন আইনের ছাত্র। তো পুলিশ তাদের মতো করে কাজ করবে, আর আমাদের যেরকম করে কাজ করা দরকার লিগালি ভাবে, সেভাবে আমি কাজ করছি। আচ্ছা, আপনার এই লড়াই মানুষের জন্য, সেহেতু বারবার যে আক্রমণ হচ্ছে, আপনি মানসিকভাবে তাদের সাথে লড়াই করতে কতটুকু প্রস্তুত? প্রস্তুত পুরোটাই, কারণ এর আগেও আমি বলেছি, যখন থ্রেট লেটারটার সম্মুখীন হই, যে এইসব থ্রেট লেটার দিয়ে কাজ হবে না, আমি ভয় পাবো না, মানুষের জন্য কাজ করব। বারবার আক্রমণ হচ্ছে, তো দেশের এলাকার মানুষ, জনগণ এটাকে কিভাবে নিচ্ছে? এবার কার মনে কি আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাকে যতজন এসেছে আমার বাড়ি, অনেকে এসেছে যে কি অবস্থা, কিন্তু যারা যেদিন অ্যাটাক হয়েছিল সেদিন আর তার পরের দিন যারা দেখে গিয়েছে, শুধু তারাই জানে যে কি অবস্থা ছিল না ছিল। হ্যাঁ, আর কার মনে কি আছে, আমার অনেক লোক আমার সঙ্গে আছে, পাশে আছে, তারা সাপোর্ট করে, অনেকে আবার নেই, এরকম। আগামী পদক্ষেপ যদি আমার অ্যাটাকের কথা বলেন, তাহলে আমরা লিগালি যেভাবে লড়বো। পুলিশ প্রোটেকশনের ব্যাপার আছে, সেটা নিয়ে এসপি কে জানানো হয়নি, জানাবো, এখনো জানানো হয়নি, যেহেতু পুলিশ প্রোটেকশনটা এত সহজে পাওয়া যায় না। কিন্তু যেহেতু আক্রমণ হচ্ছে, থ্রেটের সম্মুখীন হচ্ছে, তো আশা করি পেয়ে যাব, আইনের উপর ভরসা আছে। আর আগামী পদক্ষেপ হচ্ছে, এসব ভয় দেখে আমাকে কোনো লাভ নেই। এর আগেও আমি মিডিয়াদের সম্মুখীন হয়ে বলেছি, যেটা আমাদের জনগণের সমস্যা হয়। আমাদের জেলায় কিন্তু মুর্শিদাবাদ ইউনিভার্সিটির নামেই শুধু হয়েছে, কোনো পর্যাপ্ত পরিমাণ নেই।